যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সংসদে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী বললেন, মানুষের কল্যাণে অর্থনীতিতে শৃঙ্খলা ফেরানোই লক্ষ্য। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। অপচয় ও লুটপাট বন্ধে অর্থ বছরকে জানুয়ারি থেকে ডিসেম্বর নির্ধারণের প্রস্তাব বিরোধী দলীয় নেতার। বললেন, বাজেটে রোডম্যাপ নেই পাচার হওয়া অর্থ ফেরানোর। আমরা আমাদের ছায়া বাজেটেও বলেছি যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হবে, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়টা হোক ফিসকাল ইয়ার। কুড়িগ্রামে দুধকুমার নদের তীরবর্তী এলাকা প্লাবিত, 2 উপজেলায় প্রায় 10,000 মানুষ পানিবন্দী। লালমনিরহাটে ডুবেছে তিস্তা পাড়ের নিচু এলাকা। ব্রাজিল জাপান ম্যাচ ঘিরে সাম্বার ছন্দে মাতোয়ারা হিউস্টন। রাতে ব্লু সামুরাইদের মুখোমুখি হবে সেলেসাওরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নাটকীয় জয়ে শেষ 16 কানাডা। চলে গেলেন 21 পদকপ্রাপ্ত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ার। সর্বস্তরের শ্রদ্ধার জন্য কাল মরদেহ নেওয়া হবে শহীদ মিনারে। জানাজা শেষে বনানীতে দাফন। চারুকলাতে একটু শ্রদ্ধা নিবেদনের জন্য রেখে সরাসরি বনানী কবরস্থানে চলে জানাজা বাদা জোহর বিশ্ববিদ্যালয় মস্কে হবে। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ। আপনাদের সাথে আছে আমি তানজিম শাফিন। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবারে জানাবো বিস্তারিত। প্রস্তাবিত বাজেটকে জীবন বান্ধব বাজেট নামকরণের আহ্বান জানিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন। বলেন, এবার অনেক পণ্যে শুল্ক প্রত্যাহারের কারণে বাজেট পেশের পর নিত্যপণ্যের দাম বাড়েনি। জানান, যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর ফলে অর্থনীতির যে চাপ তা সাধারণ মানুষ বুঝতে পারছে। বাস্তব পরিস্থিতির কারণেই বাজেট বড় হয়েছে। অর্থনীতিকে সুবিধাভোগী মানুষের কবল থেকে বের করে সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে চায় সরকার। সেখান থেকেই অর্থনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য। প্রকল্পে কত টাকা বিনিয়োগ হয়েছে সেটা মুখ্য নয়, সেটা মানুষের জীবনে কতটা প্রভাব ফেলেছে তা বিবেচনা করবে সরকার। প্রধানমন্ত্রী বলেন, সরকার সবার মাঝে আশার আলো সঞ্চারে সক্ষম হয়েছে। এই অর্জন সাধারণ মানুষের। দেশে গণতান্ত্রিক চর্চার পরিবেশ তৈরি হয়েছে। সংসদে সভ্য পরিবেশে দেশ নিয়ে আলোচনা করা যাচ্ছে। অতীত নয়, মানুষ চায় সংসদে ভবিষ্যৎ নিয়ে বেশি আলোচনা হবে। কোনো সংকটকে অজুহাত বানাতে চায় না সরকার, বরং সফলভাবে মোকাবেলা করতে চায়। প্রধানমন্ত্রী বলেন, আলাদা কার্ড দিয়ে প্রবাসীদের প্রত্যহিক সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সময়ে এমন দুর্নীতি হয়েছে যা শুনলে গা শিউরে ওঠে। দেশীয় গ্যাস অনুসন্ধানের চেষ্টা না করে কতিপয় বিদেশি কোম্পানি ও ব্যক্তির স্বার্থে এই খাত কাজ করেছে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে ঐক্যমত হয়েছি আমরা, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে দ্বিমত হয়েছে। কিন্তু তারপরেও আমি মনে করি, দৃঢ়ভাবে আমি আজকে এখানে দাঁড়িয়ে বিশ্বাস করি যে আমরা মনে হয় দেশের মানুষের সামনে একটি আশা তুলে ধরতে পেরেছি। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। এর আগে বাজেট অধিবেশনে রাখা বক্তব্যে অর্থ বছর জুলাই থেকে জুন পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত নির্ধারণের প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে 3 মাস পর পর বাজেট নিয়ে পর্যালোচনা হওয়া উচিত। অর্থবছর শেষ হবার অন্তত 3 মাস আগে সম্পূরক বাজেট আসা দরকার। বিরোধী দলীয় নেতা বলেন,
এত অল্প সময়ে বাজেট দেয়া কঠিন ছিল অর্থমন্ত্রীর জন্য, তবে মন্ত্রী ও তার টিম সর্বোচ্চ চেষ্টা করেছেন। বিরোধী দলীয় নেতা বলেন, বাজেট প্রস্তাবে অনেক সংশোধনের দাবি ছিল, কিছু গ্রহণ হলে দেশের গণতন্ত্র চর্চায় নতুন অধ্যায় যোগ হতো। বিরোধী দলের নেতা বলেন, পাচার করা অর্থ ফিরিয়ে আনার কোনো গাইডলাইন নেই। পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ ফেরত আসলে বাজেটে ঘাটতি থাকবে না। রাজস্ব নিয়ে ব্যবসায়ীদের আস্থায় আনার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বিপদে সরকার তাদের পাশে দাঁড়ালে দেশের প্রয়োজনে বেশি কর দেবেন ব্যবসায়ীরা। খুব অল্প সংখ্যক ব্যবসায়ী অসৎ, অনেক ব্যবসায়ীকে অসৎ হতে বাধ্য করা হয়। শুধু খেতাবপ্রাপ্ত না, সব মুক্তিযোদ্ধারা ভাতা বৃদ্ধি সুপারিশ করেছেন বিরোধী দলীয় নেতা। আমাদের প্রস্তাবনা কালকেও এখানে আলোচনায় এসেছে, পরশু এসেছে, এর আগেও এসেছে। আমরা আমাদের ছায়া বাজেটেও বলেছি যে ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হোক, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়টা হোক ফিসকাল ইয়ার। মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতার মাঝে নিম্ন ও সীমিত আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে করমুক্ত আয়সীমা কিছুটা বাড়িয়ে 4 লাখ টাকা নির্ধারণ করা হতে পারে। অর্থ বিলে বিষয়টি স্পষ্ট করা হবে। জাতীয় সংসদে বাজেট অধিবেশনের বক্তব্যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান 2026-27 অর্থ বছরের করমুক্ত আয়ের সীমা 4 লাখ টাকা নির্ধারণের জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। আজ সংসদে অর্থ বিল উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রেওয়াজ অনুসারে প্রধানমন্ত্রীর পরামর্শ, নাগরিক সমাজের অনুরোধ, সংসদ সদস্যদের নানা প্রস্তাব, বিশেষজ্ঞদের সুপারিশ বিবেচনায় নিয়ে থাকবেন অর্থমন্ত্রী। নিয়মিত কর দিয়ে জমি ফ্ল্যাটের প্রকৃত মূল্য দেখানোর সুযোগও বাতিলের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী। ক্ষুদ্র নৃগোষ্ঠীর করমুক্ত আয়সীমা বৃদ্ধি ও তাদের বেতনকে করমুক্ত করার সুপারিশ করেন তিনি। পাশাপাশি সম্পত্তি রেজিস্ট্রেশনে টিআইএন সার্টিফিকেট বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহারের অনুরোধ জানান প্রধানমন্ত্রী। স্বর্ণ ও হীরার অলংকারের ভ্যাট হার পুনর্বিবেচনার সুপারিশ করেন তিনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর হার 5% নির্ধারণের প্রস্তাব জানিয়েছেন তিনি। বলেন, পুঁজিবাজারে বিনিয়োগে নতুন সিদ্ধান্ত আসবে। জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ নকআউট মিশন শুরু করছে ব্রাজিল। অপরিবর্তিত একাদশ নিয়ে কৌশল সাজাচ্ছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। তাই শুরুর একাদশে নেইমার থাকছেন না। ব্লু সামুরাইদের হারিয়ে রাউন্ড অফ 16 নিশ্চিতের মিশন সেলেসাওদের সামনে। বিপরীতে ব্রাজিলকে টপকে নকআউটের বাধা পেরোতে চায় এশিয়ার পরাশক্তিরা। ম্যাচটি শুরু হচ্ছে রাত 11টায়। জাপানের বিপক্ষে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার 5 ম্যাচ খেলে করেছেন 9 গোল। তারপরও নকআউটের প্রথম লড়াইয়ে জাপানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না সেলেসাওদের সর্বোচ্চ এই গোলদাতা। আগের ম্যাচে 16 মিনিট খেলে নিজের জানান দিলেও তা যথেষ্ট নয়। অবশেষে নিজের পছন্দের একাদশ খুঁজে পেয়েছেন কোচ কার্লো আনচেলোত্তি। ব্রাজিলের ডাগআউটে প্রথমবারের মতো অপরিবর্তিত একাদশ খেলাবেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। আসরে 4 গোল করা ভিনিসিয়াস জুনিয়রকে ঘিরেই সাজবে আক্রমণ ভাগ, সঙ্গী 3 গোল করা কুনিয়া। রাফিনিয়ার বিকল্প হিসেবে রায়ানেই আস্থা আনচেলোত্তির। 7 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ব্রাজিলের অস্বস্তির কারণও বেশ টাটকা। জাপানের বিপক্ষে 14 দেখায় মাত্র 1টি হার, সেটিও কার্লো আনচেলোত্তির অধীনে গেল অক্টোবরে। এবার রাউন্ড অফ 16 নিশ্চিতের পাশাপাশি সেই হারের প্রতিশোধ নেয়ার মিশন সেলেসাওদের সামনে। Neymar sta evoluendo molto bene, sta progressando. নকআউট পর্বে যে কোনো কিছুই হতে পারে, অতিরিক্ত সময় এবং পেনাল্টি। আমরা সব দিক মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি। এই ধরনের ম্যাচে শুধু পা নয়, মস্তিষ্ক ও হৃদয় দুটোই সচল রাখতে হবে। যেহেতু এটি 1 লেগের ম্যাচ, তাই ছিটকে গেলে আর ফেরার পথ নেই। তবে আমার ছেলেরা বুদ্ধিমান, তারা জানে এই চাপ কিভাবে সামলাতে হয়। E dipende molto dal contesto del gioco e dall'evoluzione del gioco di Armagna. গেল বিশ্বকাপে স্পেন ও জার্মানিকে হারানো জাপান এবারের আসরে রুখে দিয়েছে নেদারল্যান্ডস ও সুইডেনকে। সবশেষ 10 ম্যাচে অপরাজিত এশিয়ার পরাশক্তিরা। এই সময়ে প্রথমার্ধে কোনো গোল হজম করেনি তারা। জাপানের আক্রমণ ভাগে সবচেয়ে বড় 2 তারকা দাইচি কামাদা এবং আয়াসে উয়েদা। দুজনেই এখন পর্যন্ত করেছেন 2টি করে গোল। পাশাপাশি ব্রাজিলের রক্ষণে ভীতি ছড়াতে প্রস্তুত দাইজেন মায়েদা, মিনামিনো ও কেইতো নাকামুরারা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে নকআউটের বাধা টপকাতে চায় ব্লু সামুরাইরা। এই বিশ্বকাপে বরাবরের মতোই ব্রাজিল ট্রফি জেতার অন্যতম দাবিদার।
তারা হয়তো আমাদের সেভাবে দেখছে না। তবে আমরা যদি নিজেদের মূল্যায়ন করি, আমরা নিজেদের শিরোপার জন্য ডার্ক হর্স হিসেবে নিজেদের দেখতে চাই। এই মানসিকতা নিয়েই আমরা ম্যাচে নামব। এর আগে 2006 বিশ্বকাপে ব্রাজিলের কাছে 4-1 গোলে হেরেছিল জাপান। এবার সেলেসাওদের গতিশীল আক্রমণাত্মক ফুটবলের বিপরীতে লড়াইটা হবে জাপানের হাই ইন্টেন্সিটি কাউন্টার অ্যাটাকের। নিঃসন্দেহে এশিয়ার বর্তমান পরাশক্তি জাপান, আর তাদের এই উত্থানের নেপথ্যের নায়ক ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো। যদিও তার অধীনে 2006 বিশ্বকাপে সেলেসাওদের কাছে হেরেছিল ব্লু সামুরাইরা। 2 দশক পর আবারও বিশ্বমঞ্চে দু দলের দেখা। এবার সেই হারের সুযোগ কি নিতে পারবে জাপান? মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, হিউস্টন, যুক্তরাষ্ট্র। জাপানকে শক্তিশালী প্রতিপক্ষ ভাবলেও নকআউট পর্বে জয়ের ব্যাপারে আশাবাদী ব্রাজিল। দেশটির রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো জিয়াস ফেরেস বলেছেন, টিম ব্রাজিল এবারের বিশ্বকাপে ধীরে ধীরে ভালো করেছে। বাংলাদেশের ভক্তদের সমর্থনকে ঐতিহাসিক ও আন্তরিক উল্লেখ করে তার বিশ্বাস, শেষ পর্যন্ত হতাশ করবে না সাম্বা ফুটবল। আর এই বিশাল জনসমর্থন দুদেশের কূটনৈতিক সম্পর্ককেও সহজ করেছে বলে মূল্যায়ন তার। রাষ্ট্রদূতের সাথে আলাপ করেছেন সহকর্মী মাহফুজ মিশু। সেই ফুটবলের রাজা পেলে থেকে নেইমার, সবসময়ই ব্রাজিলের শৈল্পিক ফুটবলের সাথে বাংলাদেশের মানুষ। এই বিশ্বকাপে শুরুর ম্যাচে র্যাঙ্কিংয়ে 7 নম্বরে থাকা মরক্কোর সাথে ড্র করলেও পরের 2 ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। রাউন্ড 32-এ ব্রাজিল মুখোমুখি হবে জাপানের। ফুটবলের উদীয়মান শক্তি, দেশটির খেলা নজর কেড়েছে অনেকেরই। জাপান আজ আমাদের চাপে রাখার চেষ্টা করবে, কিন্তু আমরাও ভালো করছি ক্রমান্বয়ে। এটা কঠিন ম্যাচ হবে, কিন্তু ব্রাজিল জিতবে। রাষ্ট্রদূত বলছিলেন, ব্যক্তি নির্ভর নয়, টিমওয়ার্ক ব্রাজিলের শক্তি, আর সেই শক্তি ক্রমান্বয়ে বাড়ছে বলেও দাবি তার। তাই জয়ের আশা ছাড়ছেন না এই কূটনীতিক। আশা ছাড়া যাবে না, টিম ঘুরে দাঁড়াচ্ছে। স্কটল্যান্ডের সঙ্গে খেলোয়াড় তেমন পরিবর্তন হয়নি, কিন্তু মরক্কোর চেয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে আমরা ভালো খেলেছি। আমরা আত্মবিশ্বাসী, আজ রাতে আমরা জিতবো এবং সামনে যারা আসবে সবাইকে হারাবো। I'm confident, I hope we win tonight, and that we keep following through, so whoever comes, we will destroy them. ব্রাজিল ফুটবলের জন্য বাংলাদেশিদের ভালোবাসায় মুগ্ধ ও বিস্মিত রাষ্ট্রদূত। বলছিলেন, অনেক দেশে তাদের ফ্যান থাকলেও বাংলাদেশিরা নানা কারণে অনন্য। They cheer for the Brazilian team as if they were born in Brazil, right? যেভাবে বাংলাদেশিরা উদযাপন করে, মনে হয় তারাও ব্রাজিলে জন্মেছে। এটা আর কোথাও দেখা যায় না। ব্রাজিলের বাইরে সম্ভবত সবচেয়ে বেশি সাপোর্ট বাংলাদেশে, ভারত পাকিস্তানেও আছে। তবে বাংলাদেশ আলাদা। ব্রাজিল বাংলাদেশিদের কাছে কেবল একটা দেশ নয়, এটা একটা অনুভূতি, আমার তাই মনে হয়। To define Brazil as a country, Brazil is more like a feeling. It's something that you feel. So that's the sensation that I have here in Bangladesh. ক্লাব ফুটবল, বিভিন্ন লিগে খেলার পাশাপাশি অভ্যন্তরীণ নানা ইস্যু থাকলেও রাষ্ট্রদূত পাউলোর বিশ্বাস, ধারাবাহিকভাবে এই বিশ্বকাপেই তাক লাগাবে নেইমারের ব্রাজিল। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। নাটকীয় জয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে সহ আয়োজক কানাডা। নকআউট পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 1-0 ব্যবধানে হারিয়েছে দেশটি। শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগকে চাপে রাখে কানাডা। তবে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও চলে রোমাঞ্চ। 65 মিনিটে জোনাথন ডেভিডের শট পা দিয়ে রুখে দেন প্রোটিয়া গোলরক্ষক উইলিয়ামস। নির্ধারিত 90 মিনিট গোলশূন্য থাকার পর ম্যাচের ভাগ্য বদলায় ইনজুরি টাইমে। অতিরিক্ত সময়ের শুরুতেই স্টিভেনের জাদুকরী গোলে লিড নেয় কানাডা। তাতেই 1-0 ব্যবধানে ঐতিহাসিক জয়ে পরের রাউন্ডে পা রাখল তারা। নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার জয়ী দলের বিপক্ষে শেষ ষোলোতে লড়বে কানাডিয়ানরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগিফা বেলা। সকাল 9:30টায় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে ডিজিটাল সেবা আরও সহজলভ্য করার বিষয়ে আলোচনা হয়। স্মার্টফোন সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের কাছে পৌঁছে দিতে বাংলালিংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান, যাতে সমাজের সব শ্রেণী পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে যায়।
একই সঙ্গে ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টিও বিবেচনা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৃষ্টি আর উজানের ঢলে বেড়েছে উত্তরের নদ নদীর পানি। এরই মধ্যে প্লাবিত হয়েছে কুড়িগ্রাম ও লালমনিরহাটের নিম্নাঞ্চল। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট রেল সেতু পয়েন্টে দুধকুমার নদের পানি বিপদসীমার 23 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার 15টি ইউনিয়নের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 10,000 মানুষ। গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে যাওয়া ও বাড়িঘরে পানি ঢোকায় ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। বানের জলে তলিয়েছে ফসলি জমিও। নাগেশ্বরী উপজেলার বেড়িবাঁধে ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। এদিকে তিস্তার পানিতে প্লাবিত হয়েছে লালমনিরহাটের 5 উপজেলার নিম্নাঞ্চল। নদীর পানি বেড়ে রোববার রাত থেকেই প্লাবিত হতে শুরু করেছে তীরবর্তী নিচু এলাকা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ার পাশাপাশি পানি ঢুকেছে বাড়িঘরেও, ডুবেছে ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 48 ঘন্টায় নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চলে দেখা দিতে পারে স্বল্পমেয়াদী বন্যা। এছাড়াও নীলফামারীর তিস্তা তীরবর্তী কিছু এলাকাও প্লাবিত হয়েছে। কিছু কিছু বাড়ি আংশিক ডুবে গেছে, তারপর চলাচলের খুব অবস্থা খারাপ। পানি বাড়তেছে খুব, বাড়ি ঘর মনে করেন বর্তমান তলার পথ। পানি প্রচুর পরিমাণ বাড়তেছে, বৃষ্টির কারণে চলাফেরা অনেক অসুবিধা। বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে লালমনিরহাটে বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনিসুর রহমান। আনিস, জানাবেন নিম্নাঞ্চলের পরিস্থিতি এখন কেমন? নদীর পানি বিপদসীমার নিচে নেমেছে কিনা? শাফিন, আপনাকে একটু জানিয়ে রেখে যে আসলে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি কিন্তু বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে যাচ্ছে। সেখানে পানি 15 সেন্টিমিটার নিচ দিয়ে গেলেও ব্যারেজের ভাটিতে যে আছে 4টি উপজেলা, আদিতমারি, কালীগঞ্জ, হাতীবান্ধা এবং সদর উপজেলার যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলোও কিন্তু এই পানিগুলো প্রবেশ করে। আর এই পানিগুলো প্রবেশ করায় এই এলাকার নদী এলাকার মানুষদের কিন্তু দুর্ভোগ চরম আকার ধারণ করে। তারা কিন্তু এই পানি বেশ কয়েকদিন থেকে, এই পানি একবার ঢুকে গেলে আর বের হতে চায় না, কয়েকদিন সময় লাগে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছি এটি আদিতবাড়ি উপজেলার মহিষখোসা ইউনিয়নের 12ঘড়িয়া এলাকা। এখানে দেখেন লোকজন যাতায়াত করতেছে। এটি একটি গ্রামের আঞ্চলিক পাকা সড়ক। সড়কের উপর হাঁটু, কোথাও আবার কোমর পরিমাণ পানি। একই ঘটনা এই এলাকার বাড়ি ঘরেও কিন্তু এরকম পারে। আমি এখন কথা বলবো একজন বানভাসী মানুষের সঙ্গে। আপনি একটু জানাবেন যে আপনারা এই যে দোকানে বসে আছেন কেন আছেন এবং আপনার বাড়িতে পানি উঠেছে কিনা? আপনারা আসলে সরকারের কাছে যে নদীর বিষয়ে কি চান? আপনাদের চাওয়াটা কি? আমাদের চাওয়ার কিছু নাই। আমাদের পানি উঠে পাই দেখছেন, রাস্তাঘাট যে পাহাড় রাস্তার উপর দিয়ে পানি যে আসছে বা পানিগুলো উঠছে, যে মানুষ চলাচল আপনারা তো দেখতে পাচ্ছেন। আমরা এই যে এসপাড়ের মাথা থেকে আমার আবলার বাজার পর্যন্ত এই 1 কিলোমিটার রাস্তা যদি আমাদের বাহাদুরপাড়া থেকে 1 থেকে 1.5 কিলো রাস্তা হবে, এগুলো যে আমাদের বান দিত। এখানে একটা সামনে একটা হাই স্কুল আছে, একটা আদর্শপাড়া স্কুল আছে। এই যে ছাওয়া ছোট মানে চলাফেরা করতে পারে না, স্কুল প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, এই শিক্ষকরা যাইতে পারে না, গাড়ি ঘোড়া বন্যার সময় বন্ধ থাকে। আর বাড়িতে যে হাঁস মুরগি তো এগুলো তো অবস্থা, বাচ্চা কোচ্চা নিয়ে তো জানেন এগুলো খাটের উপর চোখের উপর থাকে। আমাদের সরকারের কাছে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। আমাদের সরকারের কাছে আমরা চাই সরকার জন এসপারের মাথা থেকে আবলার বাজার পর্যন্ত এই 1 কিলো 2 কিলোমিটার রাস্তা এটার জন্য যথেষ্ট বান দেয়। শাফিন, আপনি শুনলেন যে এনাদের দাবি যে রাস্তাঘাটগুলো যে পানি ওঠে সামান্য বৃষ্টিতে এই নদীর পানিতে, এটি ওরা বাদ চান। তবে আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলছি, তাদের একটাই দাবি যে তারা চান তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন হলে তাদের আর এই সমস্যাটা হবে না। শাফিন, শুনছিলাম নিম্নাঞ্চলের এই মানুষের অসহায়তার কথা। আনিস, আপনাকে ধন্যবাদ। চলে গেলেন 21 পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 9:30টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দেশের সাংস্কৃতিক আন্দোলনের এই অগ্রপথিকের স্বজনরা জানিয়েছেন দীর্ঘদিন ফুসফুসে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ এবং নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি। গত 14 জুন গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে নেওয়া হয় তাকে। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সকালে চিরবিদায় নেন তিনি। স্বজনরা জানান মুস্তাফা মনোয়ারের মরদেহ আজ ধানমন্ডির বাড়িতেই রাখা হবে। মঙ্গলবার সকাল 9টায় বাংলাদেশ টেলিভিশনে হবে জানাজা। সেখান থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য
তার মরদেহ বেলা 11টার দিকে নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়, পরে বনানী কবরস্থানে মুস্তাফা মনোয়ারকে দাফন করা হবে। 1935 সালে মাগুরায় জন্ম নেন মুস্তাফা মনোয়ার। তার পিতা ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফা। চিত্রকলা, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি বাংলাদেশে পাপেট শো বা পুতুল নাচের শিল্পকে অনন্য উচ্চতায় নিয়ে যান তিনি। শহীদ মিনার থেকে জানাজা করে আমরা বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাজা করব, করে ওখান থেকে চারুকলাতে একটু শ্রদ্ধা নিবেদনের জন্য রেখে সরাসরি বনানী কবরস্থানে চলে যাব। জানাজা বাদা জোহর বিশ্ববিদ্যালয় মস্কে হবে এবং তারপরে আমরা বনানী কবরস্থানে ওনার দাফন করব। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সহ 3 হাসপাতালে একযোগে অভিযান চালিয়ে দালাল চক্রের 11 জনকে আটক করেছে র্যাব। সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালায় র্যাব 2-এর একটি আভিযানিক দল। অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। র্যাব জানায়, আটককৃত সবাই সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে পাঠিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিত। চক্রটি দীর্ঘদিন ধরে গ্রাম থেকে আসা সহজ সরল রোগী ও রোগীর স্বজনদের সাথে প্রতারণা করত। এতে রোগীরা অপচিকিৎসা ও আর্থিক ক্ষতির শিকার হয়েছে। র্যাব জানায়, যেসব ভুঁইফোর ক্লিনিক এসব অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এখানে দালাল চক্রের দীর্ঘদিনের অভিযান আমরা এর আগেও আমরা করেছি, বর্তমানে আবার দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি, তাই আজকে আমরা তারই অংশ হিসেবে অভিযানটা পরিচালনা করি। আমরা 3টি হসপিটালে এই পর্যন্ত অভিযান চালাচ্ছি সকাল থেকে। এর মধ্যে ইতিমধ্যে 11 জনকে আপনারা জানতে পেরেছেন, আমরা ধরতে পেরেছি, তাদের বিরুদ্ধে এখন আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।